আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাচ্ছে কারা? জানাবো হাসিনার সরকার সব খাতের হিসেবে ব্যাপক গোলমাল। এবং সর্বশেষ জানাবো খালেদা বলেন ইউনূস সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাচ্ছে কারা? দেশের রাজনীতি আবারও চরম উত্তেজনার মুখে। ঈদের ঠিক আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 2026 সালের এপ্রিলের প্রথম সপ্তাহে। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ পরে জানাবে নির্বাচন কমিশন। একই সঙ্গে নির্ধারিত সময়েই প্রকাশ পাবে পূর্ণাঙ্গ নির্বাচনী রোডম্যাপ। এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। একদিকে অনেকে এতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও অন্যদিকে বেশ কয়েকটি রাজনৈতিক দল হতাশা প্রকাশ করেছে। তাদের মতে নির্বাচন জানুয়ারিতেই সম্ভব ছিল, তাই পেছানোটা অপ্রত্যাশিত। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগও চুপ করে বসে নেই। আনন্দবাজার.কমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছে, নির্বাচন, সাংগঠনিক পুনর্গঠন এবং শেখ হাসিনার দেশে ফেরাকে ঘিরেই এখন আমাদের কৌশল সাজানো হচ্ছে। তিনি বলেন, এই ঘোষণার ভেতরে এক ধরনের দ্ব্যর্থতা আছে। মনে হচ্ছে যেন নির্বাচন আয়োজনের সিদ্ধান্তের আড়ালেও নির্বাচন না করার বার্তা লুকিয়ে আছে। আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। আমাদের 45%-এরও বেশি সমর্থক রয়েছে। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে নির্বাচন করা একরকম অসম্ভব। ওবায়দুল কাদের আরও বলেন, এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দলকে আরও শক্তিশালী করা। আমাদের আদর্শ ও অস্তিত্ব হুমকির মুখে, তাই দলকে নতুন করে সংগঠিত করেছি। আওয়ামী লীগ সবসময় জনগণের শক্তিতে বিশ্বাসী। তবে কাদের স্পষ্ট করে দেন, ডক্টর ইউনূস ও জামায়াতে ইসলামীর সাম্প্রতিক তৎপরতার মধ্যে তিনি অদ্ভুত মিল খুঁজে পান। তার ভাষায় ডক্টর ইউনূসের পেছনে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর শক্তি কাজ করেছে। ওরাই তাকে ক্ষমতায় রাখার চেষ্টা চালাচ্ছে। এই গোষ্ঠীর সঙ্গে আপোষ করলে দেশ অন্ধকারে ডুবে যাবে। সাক্ষাৎকারে উঠে আসে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও। ওবায়দুল কাদের বলেন, তিনি নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রাণিত করছেন। আমি আজ বিকেলেও তার সঙ্গে কথা বলবো। আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন। তবে শেখ হাসিনার ফেরা কবে হবে সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন দেশের প্রয়োজনেই তিনি ফিরবেন। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা ছাড় পাবে না। তবে তার ফেরা এখন অনেক কিছুর উপর নির্ভর করছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি, জনগণের মনোভাব ও আন্তর্জাতিক সমীকরণের ওপর। এই রাজনৈতিক অস্থিরতার মাঝেই প্রশ্ন ঘুরছে সাধারণ মানুষের মনে, এই দীর্ঘ প্রতীক্ষার শেষ কোথায়? হাসিনা সরকার সব খাতের হিসাবেই ব্যাপক গোলমাল। অর্থনৈতিক, আর্থ-সামাজিক সূচক এবং কৃষি ও শিল্প সংক্রান্ত পণ্যের উৎপাদন থেকে শুরু করে পরিসংখ্যান ব্যবস্থার সব তথ্যেই গোলমাল। খোদ পরিসংখ্যান বিভাগের জরিপ করা তথ্যের ওপরই মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। গোলমেলে তথ্যের হিসেব নিয়েই সরকারের মধ্যেও ছিল নানা রকমের অসন্তোষ। ফলে বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণের সিদ্ধান্ত নিতেও অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে সাবেক স্বৈর সরকারকে। পরিসংখ্যানের গোজামিল তথ্যের চূড়ান্ত ফলস্বরূপ সাধারণ মানুষের ওপর নেমে এসেছে নানা রকমের ভোগান্তি, যা দেশের সামগ্রিক পরিস্থিতিতে সৃষ্টি করেছে অস্থিরতা ও আস্থাহীনতা। শত কৌশলেও ঠেকানো যায়নি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। উচ্চ মূল্যস্ফীতির জাতাকলের ভোগান্তি থেকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি সাধারণ মানুষকে। এই অবস্থায় বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচকের প্রকৃত তথ্য প্রকাশের উদ্যোগ নিয়েছে। সূত্র জানায়, স্বৈরশাসকের তকমা নিয়ে বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকার ফাঁপা উন্নয়ন দেখাতে দেশের উৎপাদন উন্নয়নের পরিসংখ্যানে গোজামিলের আশ্রয় নিয়েছে ভয়াবহভাবে। খাদ্য উৎপাদন, মাছ, মাংস, দুধ, ডিম, জনসংখ্যা, মাথাপিছু আয়, গড় বয়স, খেলাপি ঋণ, বেকারত্ব, দারিদ্র্য বিমোচন, জিডিপি, মূল্যস্ফীতি সহ সব খাতের পরিসংখ্যানেই ছিল ব্যাপক গড়মিল। উৎপাদন ও উন্নয়নের সঠিক হিসাব পেতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য মূল্যস্ফীতি ও জিডিপির প্রকৃত হার নিরূপণ, রাজস্ব ও রপ্তানি আয়ের সঠিক হিসাব বের করার নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংস্কারের মাধ্যমে প্রকৃত তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ইতোমধ্যে অর্থনীতির এই 4টি খাতে সংস্কারের কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড, পরিসংখ্যান ব্যুরো এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো। পর্যায়ক্রমে উৎপাদন, আমদানি, প্রকৃত চাহিদা, জনসংখ্যা, মাথাপিছু আয় সহ অন্য বিষয়গুলোর প্রকৃত পরিসংখ্যান বের করার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি সূত্র জানায়, উন্নয়নের ধাঁধা তৈরি করতে এবং
মানুষকে প্রভাবিত করতে মূল্যস্ফীতির ডাটা কমিয়ে দেখানো হতো। একই সঙ্গে মাথাপিছু আয়, পণ্য উৎপাদন এবং জিডিপির ডাটা বাড়িয়ে দেখানো হতো। সূত্র জানায়, মার্কিন কৃষি বিভাগ এবং বাংলাদেশ কৃষি বিভাগের তথ্যের তুলনা করে দেখা গেছে প্রতি বছর ধান চালের উৎপাদন প্রায় 30 লাখ টন বেশি দেখানো হয়েছে গত এক দশকে। একই সঙ্গে দুধের উৎপাদন 50 লাখ টন বেশি দেখানো হয়েছে বলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে। বিবিএস এর সঙ্গে ডিএলএস এর তথ্যের হিসেবে দেখা গেছে ডিমের উৎপাদনেও 30% বেশি দেখানো হয়েছে। একই রকম তথ্যে গরমিল রয়েছে অন্যান্য কৃষি পণ্যের বেলায়ও। অন্যদিকে সর্বশেষ জনশুমারিতে প্রকৃত জনসংখ্যার তথ্য নিয়েও রয়েছে বিতর্ক। বিশ্লেষকরা মনে করেন, জনসংখ্যার প্রকৃত তথ্য কখনোই উঠে আসেনি। এদিকে জিডিপির তথ্য বাড়িয়ে দেখানো হলেও মূল্যস্ফীতির প্রকৃত তথ্য কখনোই প্রকাশ করা হয়নি, যার ফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কৌশলও কাজে আসেনি গত 1.5 দশকে। এদিকে স্বল্প উন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যেতে তাড়াহুড়ো করেছে সরকার, যার জন্য সামাজিক সূচক ও অর্থনৈতিক সূচকগুলোকে বাড়িয়ে দেখানো হয়েছে। এক্ষেত্রে মাথাপিছু আয় বাড়িয়ে দেখানো হয়েছে বারবার। সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে মাথাপিছু আয় দেখানো হয়েছে $2,784, যা নিয়ে জনমনে রয়েছে অবিশ্বাস। বিশ্লেষকরাও বলেছেন, এটা প্রকৃত তথ্য নয়। প্রকৃতপক্ষে দেশের মানুষের মাথাপিছু আয় হবে আরও কম। অন্যদিকে বেকারের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। দেশে গত 1.5 দশকে তেমন কোনো কর্মসংস্থান হয়নি। এরপর বেকারের সংখ্যা দেখানো হয়েছে মাত্র 27 লাখ, যা অবিশ্বাস্য বলে মনে করেন বিশেষজ্ঞরা। সর্বশেষ প্রতিবেদনে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ দেখানো হয়েছে 1,27,000 কোটি টাকা, অথচ প্রকৃতপক্ষে এর পরিমাণ হবে প্রায় 3 লাখ কোটি টাকা। এজন্য ব্যাংক খাতের চলমান নগদ টাকার সংকট সমাধান করা সম্ভব হয়নি 1.5 দশকেও। গোজামিলের আশ্রয় নেওয়া হয়েছে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও গড় আয়ুর ক্ষেত্রেও। মানুষের গড় আয়ু একসময় দেখানো হয়েছিল 72 বছরের বেশি। এসব তথ্য নিয়েও রয়েছে বিভ্রান্তি এবং অবিশ্বাস। অর্থ বিভাগ মনে করে, প্রকৃত তথ্যে বড় গড়মিল থাকায় দেশের সামষ্টিক অর্থনীতিতে ভুল হিসাব তৈরি হচ্ছে। জিডিপির হার বাড়িয়ে দেখাতে গিয়ে খাদ্যের প্রকৃত উৎপাদন কম হলেও দেখানো হচ্ছে বেশি। এতে ঘাটতি মেটাতে খাদ্য আমদানি বাড়ানোর প্রয়োজন থাকলেও সেটি সামনে আসছে না, যে কারণে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, যার প্রভাবে বেড়ে যাচ্ছে মূল্যস্ফীতিও। এছাড়া রপ্তানি আয় বেশি হচ্ছে খাতাপত্রে দেখানো হলেও এর ইতিবাচক প্রভাব রিজার্ভে পড়ছে না। অপরদিকে রাজস্ব আয়ের প্রকৃত তথ্য না থাকায় সরকারি ব্যয়ে অব্যবস্থাপনা হচ্ছে। এটি মোকাবিলায় সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অঙ্কের ঋণ করতে গিয়ে চাপের মুখে ফেলছে অর্থনীতিকে। ফলে তথ্যের গরমিল থাকায় এসব খাতে বিদ্যমান নীতিগুলো প্রকৃতপক্ষে সংশোধনের প্রয়োজনীয়তা থাকলেও সেটি আড়ালে থেকে যাচ্ছে। চাল, ডাল, মাছ সহ খাদ্য এবং খাদ্য বহির্ভূত 120 থেকে 130টি পণ্যের দামের ওঠানামার পরিবর্তন নিয়ে মূল্যস্ফীতি নির্ণয় করা হয়। এক্ষেত্রে বিবিএস এর দায়িত্বপ্রাপ্ত লোকজন বাজারে পণ্যের দাম সঠিকভাবে সংগ্রহ না করলে গরমিল হবে মূল্যস্ফীতির হার নির্ণয়। তবে বিবিএস এর পণ্যের মূল্য কম দেখানোর প্রবণতা থাকে বলে রিপোর্টে প্রকৃত মূল্যস্ফীতির চিত্র আসে না। এদিকে সরকারের প্রকাশিত জিডিপির হারের লক্ষ্যমাত্রার সঙ্গে অন্যান্য সহযোগী বিশ্বব্যাংক এবং IMF এর পূর্বাভাসের মধ্যে প্রায় প্রতি বছরই অমিল থাকে। সাধারণত সরকারের লক্ষ্যমাত্রা সবসময় বেশি দেখা গেছে। চলতি অর্থ বছরে জিডিপির হার নির্ধারণ করে গেছে আওয়ামী লীগ সরকার। প্রবৃদ্ধি 6.7% ধরা হলেও বিশ্বব্যাংকের পূর্বাভাসে 4% হবে বলে প্রকাশ পেয়েছে। আগের অর্থ বছরে প্রবৃদ্ধি 7.5% ধরা হলেও শেষ পর্যন্ত অর্জন হয় 5.82%। আগের অর্থ বছরে প্রবৃদ্ধি 7.5% ধরা হলেও শেষ পর্যন্ত অর্জন হয় 5.82%। কিন্তু উন্নয়ন সহযোগীরা জিডিপি প্রবৃদ্ধির এই হারকে স্বীকার করছে না। তারা প্রবৃদ্ধির হার কিছুটা কম দেখাচ্ছে। সেখানে বিশ্বব্যাংক বলছে অর্জন হবে 5.6%। বিশ্বব্যাংক ঢাকার সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পরিসংখ্যান নিয়ে গরমিলের বিষয়টা অনেকদিন ধরে আলোচনায় ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় এটার প্রতিবাদ তেমন কেউ করেনি। আবার ব্যক্তিগতভাবে যারা প্রশ্ন তুলেছিলেন তাদের কথা শোনেনি তৎকালীন সরকার। সরকার বাহবানিতে এসব করেছে। এতে করে যে সমস্যাটা হয়েছে তা হলো জিডিপি বেশি দেখানো হলেও প্রকৃতপক্ষে মানুষের জীবন মানের তেমন কোনো পরিবর্তন হয়নি। আবার উৎপাদন ও চাহিদার সঠিক পরিসংখ্যান প্রকাশ না করায় বাজারে এর একটা বড় রকমের নেতিবাচক প্রভাব পড়েছে বলে তিনি মনে করেন। খালেদা বলেন, ইউনূস সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই। বিএনপির কঠোর অবস্থান সত্ত্বেও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিষয়ে দলের অবস্থান পরিবর্তিত হয়েছে। বিএনপি নেতারা ইতোমধ্যে খালেদা জিয়ার পরামর্শে পরিস্থিতি সামলে চলতে চাচ্ছেন এবং সংঘাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।